পদ্মর স্বামী যখন তাকে জিজ্ঞেস করেছিল, আমার দ্বিতীয় বিবাহ নিয়ে তোমার কী মতামত পদ্ম, তখন পদ্ম এক বাক্যে উত্তর দিয়েছিল, করে নিন বিয়ে। সেদিন প্রিয় স্বামী অপলক দৃষ্টিতে কিয়ৎক্ষণ তাকিয়েছিল স্ত্রীর মুখপানে। তার দু চোখে বিস্ময় ছিল না অবিশ্বাসের ছাপ। নিষ্প্রাণ মুখ নিয়ে চেয়েছিল সে, অতঃপর চলে গিয়েছিল। যাওয়ার আগে কিচ্ছুটি বলেনি। ওই দিনের পর আর স্বামীর সাথে কথা হয়নি পদ্মর। ওটাই ছিল শেষ কথা। আজ প্রায় কয়েক দিন হলো। দেখা হয়, দৃষ্টি বিনিময় হয়, হৃদয়ে দহন হয়, কিন্তু মুখে কথা ফোটে না। পদ্ম ভাবে, মানুষটা কেনই বা এখন কথা বলবে তার সাথে? কিছুদিন পর মানুষটা নতুন বিয়ে করতে চলেছে। সে তো এখন মানুষটার কাছে একটি অবহেলার জিনিস, বই আর কিছুই নয়। তার সাথে কথা বলার মন কি এখন আছে মানুষটার? কথাটা মনে উঠতে পদ্মর হৃদয় ভার হয়, নেত্র হতে জল ঝরে। পদ্ম আর তাহেরের বিয়ের 7 বছর পূর্ণ হয়ে 8 বছর চলেছে এখন। যখন বিয়ে হয় তখন পদ্মর বয়স মাত্র 14 বছর। পদ্মর জন্মের সময় পদ্মর মা মারা যায়। পদ্মর বাবা এ নিয়ে মেয়েকে অলক্ষ্মী মনে করেন। রাগান্বিত হন সদ্য ভূমিষ্ঠ হওয়া মেয়ের উপর। রাগ করে বাড়ি ছাড়েন। এরপর আর কোনো হদিস পাওয়া যায় না তার। পদ্ম বড় হয়েছে দাদা দাদির কাছে। অবহেলা অযত্নে বেড়ে ওঠা তার। কে জানত আফজাল হাওলাদারের দৃষ্টি এসে এই অবহেলা অযত্নে বেড়ে ওঠা কিশোরীটির উপরেই পড়বে? কি দেখে যে তিনি ছেলের বউ করার জন্য পদ্মকে পছন্দ করেছিলেন, সেটা পদ্মসহ সকলের কাছেই বিস্ময়ের ব্যাপার ছিল। হয়তো পদ্ম লাবণ্যময়ী রূপের অধিকারী হওয়াতেই পছন্দ করেছিলেন। তিনি পদ্মকে ছেলের বউ করে নেওয়ার জন্য প্রস্তাব পাঠালেন পদ্মর দাদা দাদির কাছে। দাদা দাদির কাছে পদ্ম ছিল একটা বোঝা স্বরূপ। এ বোঝাকে বিতাড়িত করতে পারলেই তারা মুক্ত এবং চিন্তা স্বাধীন। আর যখন প্রস্তাবটা এলো বড় ঘর থেকে, তখন তো সেটা ফিরিয়ে দেওয়ার প্রশ্নই আসে না। আফজাল হাওলাদারের কাছ থেকে প্রস্তাবটা পেয়ে তারা খুশিতে গদগদ হলেন। আফজাল হাওলাদারদের পারিবারিক অবস্থা অনেক ভালো। বিষয় সম্পত্তি আছে বিপুল পরিমাণ। এমন ঘর থেকে বিয়ের প্রস্তাব পাওয়া ভাগ্যের ব্যাপার। যখন তারা নিজ থেকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, তখন এ প্রস্তাব হাতছাড়া করা মোটেই ঠিক কাজ হবে না। পদ্মর এত কম বয়সে বিয়ে করার মন ছিল না, কিন্তু তার মতের উপর যে কোনো গুরুত্ব নেই সেটা সে ভালো করে জানে। বিয়েতে অমত করলেও কোনো লাভ হতো না, তাই মনে মনে বিয়ে না করতে চাইলেও মুখে সে না শব্দটি উচ্চারণ করেনি। এছাড়াও নিজেও ভেবে দেখেছে, দাদা দাদির কাছে তার জীবন কষ্টের। বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলে জীবন কিছুটা সুখের হলেও হতে পারে। বিয়ের আগে স্বামীর মুখশ্রী দেখার সুযোগ হয়নি পদ্মর। দেখা হওয়ার সময় ছিল, চাইলে মানুষটা দেখা করতে পারত তার সাথে, কিন্তু করেনি। স্বামীর মুখ দেখেছিল একেবারে বাসর ঘরে। দুপুরের 1-4টা আলসে রোদের নির্জন দ্বিপ্রহরে পদ্মর মানসপটে হঠাৎ দূর অতীতের সুপ্ত মুখর স্মৃতিটা হুড়মুড় করে উঠল। তার স্পষ্ট মনে আছে ওই রাতটা। স্মৃতির পাতায় গাঢ় লেপন ফেলে আছে ওই রাত। সে লাল বেনারসি পরে বসেছিল। কাঁচা ফুলের গন্ধে ভাসছিল পুরো কক্ষ। তার বুক ছিল দুরু দুরু। শ্বশুরবাড়িতে পা রাখার পর থেকেই বক্ষে তার এমন সমর শুরু হয়েছিল যা বলার মতো নয়। পুরো অচেনা এক পরিবেশে এসেছে সে। ভয় আড়ষ্টতায় অন্তর গাঢ় হয়েছিল। একটু পরেই সে স্বামী নামক ব্যক্তিটার সাক্ষাৎ পেতে চলেছে, যে ব্যক্তিটাকে সে 1 সেকেন্ডের জন্য এর আগে আক্ষেপাত করেনি। পদ্মর হৃদয় ছটফট করছিল। এমন মুহূর্ত তার জীবনে আর কখনো আসেনি। কক্ষের দরজা খোলা ছিল। হঠাৎ খোলা দরজা দিয়ে একজন সুঠাম দেহের মানুষের আগমন ঘটল। পদ্মর দম বন্ধ হয়ে এলো ওই মুহূর্তে। ঘুমটার আড়ালে তার মুখটা দেখলে নিশ্চয়ই মানুষটা হেসে ফেলত তখন। কয়েক মুহূর্ত পদ্মর অন্য কোনো দিকে ভ্রুক্ষেপ ছিল না। সে ব্যস্ত ছিল নিজেকে মানাতে। তার ভিতরটা ক্রমশ জড়সড় হয়ে আসছিল। সাহস নামের যে জিনিসটা আছে সেটা চুপসানো বেলুনের মতো নেতিয়ে পড়েছিল একেবারে। তাহের খাটের পাশে থাকা একটা টুল টেনে বসল। চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে রইল বধূবেশী মেয়েটার দিকে। ঘোমটার কারণে মেয়েটার ভয়ে থমথমে মুখটা দেখতে পাচ্ছে না,
কিন্তু সে বেশ উপলব্ধি করতে পারছে মেয়েটার ভাবগতিক। মনে মনে হাসি পেল তার। কত ছোট একটা মেয়ে বধূ বেশে বসে আছে তার ঘরে। 11 বছরের ছোট তার। তাহেরের হাসি ঠোঁটে উপচে পড়তে চাইলে সে কোনো রকম চেপে নিল সেই হাসি। আরও কিছুক্ষণ নীরবতার পর বধূবেশী কিশোরী মেয়েটির উদ্দেশ্যে বলল, আসসালামু আলাইকুম। পুরুষালী কণ্ঠের বিশুদ্ধ সালামের ধ্বনি শুনে পদ্মর গলা শুকিয়ে এলো। হৃদ কাঁপন বেড়ে গেল আরও কয়েক গুণ। মুখমণ্ডল ঘামতে লাগলো। চাইছে সালামের উত্তরটা দিতে, কিন্তু গলার কাছে কঠিনভাবে কিছু একটা বিধে আছে, যেটা গলা থেকে স্বর বের হতে দিচ্ছে না। শত চেষ্টা করেও পদ্ম ব্যর্থ হলো সালামের উত্তর দিতে। গলা দিয়ে সামান্য একটু আওয়াজও বের হলো না তার। তাহের বলল, কেউ সালাম দিলে সালামের উত্তর দিতে হয়, জানো না সেটা? তাহেরের কথায় পদ্মর ভিতরটা আরও চুপসে গেল। কাচুমাচি হয়ে গেল ভয়ে। এবারও সে নির্বাক রইল। তাহের প্রশ্নের উত্তর পেল না। পদ্মর এমন অভিপ্রায় দেখে তার কেবলই হাসি পেতে লাগলো, কিন্তু সে হাসল না। প্রসঙ্গ পাল্টে বলল, আমি তাহের হাওলাদার, তোমার স্বামী। চেনো আমাকে? পদ্ম একটু থমকালো। তাহেরের প্রশ্নটা ভালো করে উপলব্ধি করার চেষ্টা করল। এটা আবার কেমন কথা, কেমন প্রশ্ন? কথাটায় বড় ধরনের একটা গরমিল উপলব্ধি হলো তার। কি ব্যাপার, এত চুপচাপ কেন তুমি? কোনো কথা বলছো না কেন? পদ্মর থেকে এবারও কোনো সাড়া পাওয়া গেল না। তাহের ক্ষুদ্র একটা নিঃশ্বাস ত্যাগ করে বলল, ঠিক আছে, কথা না বলো, ঘুমটা সরাও, দেখি তোমায়। দেখতে ঠিক কেমন তুমি? পদ্ম তাহেরকে এর আগে না দেখলেও তাহের ঠিকই দেখেছে পদ্মকে, কিন্তু এখন এমনভাবে বলল যেন সে ওকে দেখেনি এর আগে। তাহেরের এই কথায় পদ্ম লজ্জা পেল। সলজ্জ মুখখানিতে ছড়িয়ে পড়ল লজ্জার লাল প্রভা। তাহের পদ্মর এমন মৌন আচরণে একটু অধৈর্য অনুভব করল। টুল ছেড়ে খাটের উপর এসে বসল সে। পদ্মর মুখের উপর পড়ে থাকা ঘোমটার পর্দাটা নিজেই সরিয়ে নিল। পদ্মর নত মুখটা তখন আরও নত হয়ে গেল। তাহের ওই লাবণ্যময় মুখখানিতে চেয়ে থেকে বলল, মাশাআল্লাহ, তুমি দেখতে তো খুব সুন্দর, কিন্তু তোমার আচরণ এত কেন অসুন্দর? গুরুজন একাই শুধু কথা বলে যাচ্ছে, অথচ তুমি তার কথাতে হু হা পর্যন্ত করছো না। তুমি তো খুব বেয়াদব আছো। পদ্মর মুখ কয়লা বর্ণ ধারণ করল, মুখ শুকিয়ে একটুখানি। তাহের ওই মুখ দেখে হেসে ফেলল। প্রশ্ন করল, নাম কি তোমার? পদ্ম জবাব দিল না, তবে মানুষটাকে কেমন যেন মনে হচ্ছে তার। নিজের বউর নাম কি সে জানে না? অবশ্যই জানে, তাহলে কেন আবার নাম জানতে চেয়ে প্রশ্ন? মানুষটা যেন একটু বেশি ফটফটে। কি হলো, বলবে না নাম? আসার পর থেকেই দেখছি তুমি চুপচাপ। কাহিনী কি? তুমি কি কথা বলতে পারো না? তুমি কি বোবা? পদ্ম যেরকম ছিল ঠায় সেরকম বসে রইল। তাহের ওর নীরবতা দেখে বলল, যাক, শেষ পর্যন্ত একটা বোবা মেয়েকে বিয়ে করলাম আমি। তো বোবা মেয়ে, বলো দেখি, স্বামী পছন্দ হয়েছে তোমার? এই কথা শুনে পদ্মর লজ্জায় মরে যাই অবস্থা হলো। সে বেশ বুঝতে পারল এই লোকটার মুখে কোনো লাগাম নেই। ঠোঁটের কোণে লজ্জাটানা একটা হাস্যভাব ফুটে উঠল পদ্মর। তাহের তা লক্ষ্য করে বলল, বোবা মেয়ে দেখছি লজ্জাও পেতে জানে, বলে মৃদু হাসল। কিছুক্ষণ নীরবতা গেল। পদ্ম মুখ নত করেই বসে রইল। তাহের অন্যমনস্ক হয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। হঠাৎই বলল, তোমার নাম পদ্ম, তাই না? প্রশ্নটা করতে করতে পদ্মর দিকে তাকালো। পদ্ম হ্যাঁ সূচক মাথা নাড়াল। কে রেখেছে এই নাম? উত্তর দেবে এবার, নইলে ঠাটিয়ে একটা চর মারব। তাহেরের কথার ধারালো তেজে পদ্ম কেঁপে উঠল। নত মাথাটা অজ্ঞতা সোজা হলো তার। কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দিল, দাদি। ঈষৎ মাথা দোলাতে দোলাতে উচ্চারণ করল তাহের। আমাদের বাড়ির পেছনে একটা পদ্ম পুকুর আছে, যাবে সেখানে? পদ্ম তাকিয়ে রইল। তার মৌনতা দেখে বোঝা গেল সে যাবে। ওই রাতে তাহের পদ্মকে পদ্ম পুকুর ঘাটে নিয়ে এসেছিল। সময়টা ছিল শরৎকাল। অনেক পদ্ম ফুটেছিল পুকুর জলে। আকাশে চাঁদ, পরিবেশ ছিল জ্যোৎস্না মাখা। চাঁদের আলো থলথল করছিল পুকুরের জলে। তাহের বলল, তুমি আমার থেকে বয়সে অনেক ছোট পদ্ম। ও, পদ্ম ছোট করে উচ্চারণ করল। আমি তোমার থেকে কত বছরের বড় জানো?
পদ্ম স্বামীর মুখের দিকে তাকালো। চাঁদের আলোয় স্বামীর শ্যামবর্ণের মুখটা সহসা আপন মনে হলো তার। মুখ দেখে যেন অনুমান করছে বয়সের পার্থক্যটা। বলল, 15 বছরের। তাহের হেসে বলল, 11 বছরের। পদ্মর মস্তক নত হয়ে এলো আবার। সঠিক উত্তরটা দিতে পারল না বলে মন খারাপ হলো। তাহেরের কণ্ঠ শুনতে পেল আবার। পদ্ম নামের মেয়ের কাছে পদ্ম ফুল না থাকলে কেমন লাগে? বড্ড বেমানান লাগছে দেখতে, বলে সে সিঁড়ি ভেঙে নেমে গেল। জলের নিচে চলে যাওয়া সিঁড়ির ধাপে দাঁড়িয়ে হাত বাড়িয়ে একটা পদ্ম ফুল তুলল। কষ্ট হয়েছে ফুলটার নাগাল পেতে। 3টা ফুলই ঘাটের কাছে ছিল, বাকি সব ফুল দূরে দূরে। ফুলটা নিয়ে তাহের ফেরত এলো পদ্মর কাছে। ঠোঁটে প্রাণোজ্জ্বল হাসি রেখাপাত ঘটিয়ে ফুলটা পদ্মর দিকে বাড়িয়ে দিয়ে বলল, পদ্ম বিবির জন্য পদ্ম ফুল উপহার। গ্রহণ করো বিবিজান। পদ্মর 2 গাল বেয়ে উষ্ণ জলের ধারা গড়িয়ে পড়ল। স্মৃতিরা হালকা হয়ে মিলিয়ে গেল বাতাসে। পদ্ম চোখের জল মুছে নিল। এই মুহূর্তে সে সেখানটাতেই বসে আছে, পদ্ম পুকুর ঘাটে। পুকুর জলে ফুটে আছে লাল পদ্মরা। এটাও শরৎকাল। এক শরতে বিয়ে হয়েছিল তাদের, আরেক শরতে আবারও বিয়ে করতে চলেছে তার স্বামী। পদ্ম পুরনো দিনের জীবন সম্পর্কে ভাবতে লাগলো। বিয়ের পর জীবন তো সুন্দরই ছিল, সুখীর ছিল। শ্বশুর আব্বা পছন্দ করে বাড়ির বউ করে এনেছিল তাকে, আদর যত্নে রেখেছিলেন। যদি কখনো প্রশ্ন ওঠে পদ্মর দেখা সবচেয়ে আদর্শ মানুষটাকে, তাহলে পদ্ম চোখ বন্ধ করে উত্তর দেবে তার শ্বশুর আব্বা, আফজাল হাওলাদার। শাশুড়ির কাছ থেকে ভালোবাসা পায়নি পদ্ম। শাশুড়ি চেয়েছিলেন খানদানি পরিবারের ছেলের বিয়ে দিতে, কিন্তু পারেননি। আফজাল হাওলাদার পদ্মকে ছেলের বউ করার জন্য পছন্দ করলেন। ফিরোজা বেগম ভেবেছিলেন ছেলে এই বিয়েতে মত দেবে না, কিন্তু সেখানেও তার ভাবনার জোর খাটল না। তাহার প্রথমে মেয়ে ছোট বলে বিয়েতে অমত করলেও পরে আবার মত দেয়, বিয়েটা হয়ে যায়। কিছু করার থাকে না ফিরোজা বেগমের। শাশুড়ির ভালোবাসা না পেলেও এখানে খারাপ জীবন কাটছিল না পদ্মর। শাশুড়ির বাধ্য হলেও পদ্মর সাথে ভালো আচরণ করতে হতো। তার মাঝে ধীরে ধীরে বোধহয় একটু একটু মায়াও জন্ম নিচ্ছিল পদ্মর জন্য। কিন্তু একটা ঝড় সে মায়ার খুঁটি নাড়িয়ে দিল। পদ্মর জীবনে তখন থেকেই একটু একটু করে বিষাদ ঢুকে পড়ছিল। যখন তার শ্বশুর মারা গেল, শ্বশুর মারা গিয়েছে আজ প্রায় 1 বছর হলো। শ্বশুর মারা যাওয়ার পর যেন শাশুড়ি একটু রুক্ষ হয়ে উঠল পদ্মর প্রতি। খিটখিটে আচরণ করত, আর খিটখিটে আচরণ একেবারে নির্দয় হয়ে উঠল যখন প্রকাশ পেল পদ্ম মা হতে পারবে না কোনো দিন। এটা প্রকাশ হওয়ার পর কত লোকের কত কথা শুনতে হলো পদ্মকে। কত অশ্রু যে বিসর্জন দিয়েছে সেটা শুধু সে জানে, তাহের জানে না। সেও অনেক কিছুই জানে। তাহের অবশ্য মা হতে পারবে না এই বিষয় নিয়ে কখনো কিছু বলেনি তাকে। একটা মাস থমথমে পরিবেশের মধ্য দিয়েই কেটে গিয়েছিল। ঝামেলা যত শুরু হলো ওই 1 মাস পর। তাহেরের মা, ভাই, ভাবি, চাচার পরিবার সবাই মিলে তাহেরকে বুঝ দিতে লাগলো পদ্মকে তালাক দিয়ে নতুন একটা বিয়ে করার জন্য। তাহের এটা শুনে রেগে গেল। ঝগড়াঝাঁটি, কথা কাটাকাটি চলল অনেক দিন অবধি। তাহের কিছুতেই পদ্মকে ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করবে না। কিন্তু হঠাৎ কী যেন হলো তাহেরের। যত সময় যাচ্ছিল পদ্ম বুঝতে পারছিল তাহেরের মত পরিবর্তন হচ্ছে ক্রমশ। হয়তো তাহের বুঝতে পেরেছে একটা সন্তান জীবনের অতি প্রয়োজনীয় সম্পদ। এই জন্য হয়তো সে দ্বিতীয় বিয়ে করার জন্য মনস্থির করেছে। পদ্ম এ ব্যাপারে নিশ্চিত হয়েছিল যখন তাহের তাকে জিজ্ঞেস করেছিল, আমার দ্বিতীয় বিবাহ নিয়ে তোমার কি মতামত পদ্ম? মানুষটার যদি দ্বিতীয় বিয়ে করার মন না থাকতো তাহলে কি জীবনে এমন একটা প্রশ্ন করত স্ত্রীর কাছে? পদ্ম ধরে নিয়েছিল তাহের তাকে ডিভোর্স দিয়ে নতুন বিয়ে করবে, কিন্তু তাহের তার ধারণায় কিঞ্চিত পরিবর্তন এনেছে। তাহের বিয়েতে মত দিয়েছি ঠিকই, কিন্তু তাকে ডিভোর্স দেয়নি। তাহেরের পরিবার এই বিষয়েও খেপে যায়। এই মেয়েকে ঘরে রাখার কি আছে? নতুন বিয়ে তো করছেই। তাহের সকলকে সাফ জানিয়ে দিয়েছে পদ্মকে সে কিছুতেই ডিভোর্স দেবে না। এ নিয়ে আর একটা কথা হলে সে বাড়ি ছেড়ে চলে যাবে। পরিবারের লোকেরা এরপর আর কিছু বলার সাহস পায়নি। ছেলে যে দ্বিতীয় বিয়েতে মত দিয়েছে এটাই অনেক। পদ্ম বসে বসে অনেক কিছুই ভাবছিল।
ভাবনা স্থিতিশীল হলো কারো আগমনে। সে না দেখেও বুঝল এটা তাহের। অন্তঃকরণ কান্নার সুর ধরেছিল যেন। পদ্ম থামিয়ে দিল সেই করুণ ধ্বনি। বসা থেকে উঠে দাঁড়ালো দ্রুত। পেছন ফিরতেই স্বামীকে দেখল। এক মুহূর্তের জন্য দৃষ্টি বিনিময় হলো দুজনের। পদ্ম আর দাঁড়াতে চাইল না এখানে। সে চলে যেতে নিলেই তাহের তার হাত ধরে আটকালো। থামতে হলো তার। পেছনে তাকালো স্বামীর দিকে। স্বামীর মৌন অবস্থা বোঝার চেষ্টা করল। মানুষটা কি কিছু বলতে চাইছে তাকে? না, কিছু বলল না মানুষটা। মানুষটার দু চোখে কিছু বলার উদ্বেগ, কিন্তু মুখ নির্বাক। পদ্ম সময় নষ্ট করল না, হাত ছাড়িয়ে নিয়ে চলে গেল। ফিরোজা বেগম বাড়ির উঠোনে দাঁড়িয়ে চেঁচামেচি করছেন। চেঁচামেচির বিষয় হচ্ছে পদ্ম ইদানিং কাজবাজ করছে না তেমন। পদ্ম ঘরের ভেতর বসে শুনছে শাশুড়ির ধারালো এক একটা কথা। কিছু বলছে না, সব সহ্য করে নিচ্ছে। কী বা বলার আছে তার? হৃদয়ে যেখানে এখন মৃতপ্রায়, সেখানে কাজের প্রতি কার মন থাকে? মানুষগুলো তাকে একটুও বোঝার চেষ্টা করছে না, একটুও না। এই বিশ্ব ভূখণ্ডে পদ্ম নিজেকে ভীষণ একলা এবং অবহেলিত অনুভব করছে। ঘরের দরজা বন্ধ করে রেখেছে সে। জানালায় দাঁড়িয়ে উঠোনে দৃষ্টি রেখেছিল এতক্ষণ। সম্মুখ জানালা ছেড়ে পেছনে জানালার দিকে অগ্রসর হলো। তাহেরের কথা ভাবছে সে। মানুষটার কাছে আসলে সে অবহেলার পাত্রী হয়ে গেছে। কই, তাহের তো কিছু বলল না নিজের মাকে। সে তো উঠোনে উপস্থিত ছিল। মায়ের কথার প্রতিবাদ কি করা উচিত ছিল না তার? ছিল তো, কিন্তু করল না। পদ্ম হৃদয়ে অভিমান স্তূপীকৃত হয়ে গেড়ে বসল। চোখের তারায় চিকচিক করে উঠল অশ্রু। মনে মনে তাহেরের উদ্দেশ্যে প্রশ্ন করল, আপনার কাছে এতটাই অনীহার পাত্রী হয়ে গেছি তাহের সাহেব? প্রশ্নটা করতে হৃদয়ে খুব ব্যথার উপলব্ধি হলো। হৃদয় যেন ক্ষয় হতে শুরু করেছে। পদ্ম তাহের সাহেব শব্দ দুটো নিয়ে ভাবতে লাগলো। বিয়ের এত বছরেও সে কখনো তাহেরকে কোনো কিছু বলে সম্বোধন করেনি। তাহের অথবা তাহের সাহেব ডাকতে তার কেমন যেন লাগতো, তাই কখনো ডাকেনি। একবার তাহেরকে জিজ্ঞেস করেছিল, আপনাকে কি বলে ডাকবো আমি? তাহের উত্তর দিয়েছিল, পদ্মবিবির স্বামী বলে ডেকো। তাহেরের উত্তরে পদ্ম লজ্জা পেয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। মানুষটা এমন তেরাবাঁকা কথা না বলে যেন সোজাসাপটা কথা বলতে পারে না। তাহের পদ্মর লজ্জা মাখা মুখখানি দেখে হাসে। সে বসে আছে খাটে, আর পদ্ম দাঁড়িয়ে। সে বসা থেকে দাঁড়িয়ে হাত দিয়ে পদ্মর মাথাটা নিজের বুকে টেনে নিল। কিশোরী পদ্ম স্বামীর প্রশস্ত বুকে ঠাঁই পেয়ে জড়সড়ো হয়ে গেল একেবারে। তাহের বলল, এত লজ্জা কেন পাও তুমি পদ্ম? এরকম লজ্জা পেলে তোমার নাম তো পদ্মবিবি বাদ দিয়ে লজ্জাবতী রাখতে হবে। আমাকে নাম ধরে রেখো, তাহের অথবা তাহের সাহেব। তাহের বলে দেওয়ার পরও পদ্ম তাকে নাম ধরে ডাকতে পারেনি। মনে মনে অজস্রবার নাম ধরে ডাকার অনুশীলন করলেও মুখে তাহের শব্দটি কখনো ফোটাতে পারেনি। পদ্ম ঠোঁটের কোণে সহসা একটা সরল হাসি রেখাপাত ঘটল। বিষাদ মাখা সরল হাসিটা যেন একটু বেশি নয়নাভিরাম মনে হলো। মানুষের আনন্দের হাসির থেকে বিষাদ জড়িত হাসিই বোধ হয় প্রকৃত অর্থে বেশি সুন্দর এবং মর্মঘাতিক হয়। পদ্মর হাসি দেখে এই বিষয়টা উপলব্ধি করা গেল সহজেই। বিকেলে পদ্ম শাশুড়ির ঘর ঝাড় দিতে এসেছিল। স্বামীর দ্বিতীয় বিবাহের জন্য ঠিক করা মেয়েটিকে সে এর আগে দেখেনি। দেখার ইচ্ছা জাগেনি মনে, কিন্তু আজ যেন তার মন কেমন করল। খুব ইচ্ছা হলো মেয়েটিকে দেখতে। সে জানতো শাশুড়ির ঘরে টেবিলের ড্রয়ারের ভেতর মেয়েটির ছবি পাওয়া যাবে। সে ড্রয়ার খুলে ছবিটা খুঁজে বের করলো। খুব গভীরভাবে দেখতে লাগলো মেয়েটার ছবি। মেয়েটা তার মতো সুন্দর নয় দেখতে, চেহারার ধরনও তেমন আকর্ষণীয় নয়। পদ্ম নিবিড় দৃষ্টি বুলিয়ে চলল অনেকক্ষণ ধরে। মেয়েটার ছবির দিকে তাকিয়ে থাকাকালীন কষ্টের একটা সূক্ষ্ম রেখাংশ তীর তীর করে একটা বৃষ্টি শব্দ তুলে তার হৃৎপিণ্ডে ছিদ্র করে দিল। একরাশ হাহাকার জেগে উঠল বুকে। ছবির উপর হাত বুলিয়ে গম্ভীর গলায় বলল, কি ভাগ্যবতী গো তুমি। আরও হয়তো কিছু বলতো সে। হয়তো হৃদয়ের জমা কষ্টের ক্ষুদ্র একটা অংশ এই ছবির ভেতরে থাকা মেয়েটার কাছে সে এভাবে প্রকাশ করত। কিন্তু তার আগেই তার শাশুড়ি এসে পড়ল। পদ্ম ব্যস্ত হয়ে ছবিটা ঢুকিয়ে রাখল ড্রয়ারে। ফিরোজা বেগম ঘরে ঢুকে পদ্মকে দাঁড়িয়ে থাকতে দেখে কটু সুরে কয়েকটা কথা শোনালেন। পদ্ম চুপচাপ হজম করে নিল, তবে আনমনে কান্না কান্না একটা ছাপ ফুটে উঠতে চাইছিল
থেকে থেকে। পদ্ম কান্না চেপে বেরিয়ে এলো সেখান থেকে। ক্রন্দনের চাপা করুণ সুর ছড়িয়ে পড়েছে পদ্মর পুরো ঘরময়। হৃদয়ে চলছে অসহ্যনীয় জ্বালাপোড়ন। এত কেন কষ্ট হচ্ছে? এত কাছে কেন সে? কাঁদতে তো সে চায়নি, একদমই চায়নি কাঁদতে। চেয়েছিল এক ফোঁটা চোখের জল ঝরাবে না। তবুও অবাধ্য হয়ে চোখের জল এত অনর্গল কেন ঝরছে? কেন ঝরছে? বাইরে চলছে বিয়ে উপলক্ষে উৎসব আমেজ। এই আমেজের কাছে তার এই কষ্ট কান্না কতই না তুচ্ছ। সেও অতি তুচ্ছ একটা প্রাণ এখন এই পৃথিবীর বুকে। পদ্ম দুই হাত দিয়ে বালিশটা আরও শক্ত করে আঁকড়ে ধরল। বালিশে মুখ লুকিয়ে ফুপিয়ে কাঁদছে সে। এই মুহূর্তে শ্বশুর আব্বার কথা খুব করে মনে পড়ছে। শ্বশুর আব্বা বেঁচে থাকলে এই বিয়ে কখনো হতো না, কখনোও না। কিছুতেই সে হতে দিত না এই বিয়ে। পদ্ম আজ দেখেছে তার স্বামীর পাশে লাল বেনারসি পরে একটা মেয়ে প্রবেশ করেছে বাড়িতে। ওটা তার দেখা জীবনের সবচেয়ে মর্মান্তিক দৃশ্য ছিল। নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছিল তার। স্বামীর পাশের ওই স্থানটা কোনো স্ত্রী কি অন্য কাউকে দিতে পারে? পারে না। পদ্মও পারছে না। কিন্তু তার সহ্য করতে হচ্ছে সব। সে সহ্য করতে বাধ্য। তার বারবার একটা কথা মনে হচ্ছে, তাহের তাকে ভালোবাসেনি, সত্যি ভালোবাসেনি। যদি ভালোবাসত তাহলে শুধুমাত্র একটা সন্তানের জন্য আরেকটা বিয়ে করতে পারত না। যদি মানুষটা সত্যিকারের ভালো নাই বেশি থাকে তাহলে কেন এত ভালোবাসা দেখিয়েছিল? কেন করলো মানুষটা এমন? পরিবর্তন হয়ে গেছে প্রিয় স্বামী নামক ব্যক্তিটা, খুব পরিবর্তন হয়ে গেছে। ধীরে ধীরে বাইরের উৎসব আমেজ কমে গিয়ে পরিবেশ নীরব হয়ে এলো। কিন্তু ঘরের ভিতর পদ্মর কান্নার ধ্বনি নীরব হলো না। ঘরের ভেজানো দরজাটা হাট করে খুলে গেল। ওই শব্দ পদ্মর কর্ণকুহরে প্রবেশ করে তাকে সচকিত করতে পারল না। পরিচিত আলতো এক কণ্ঠস্বরে তার জাগতিক চেতনা ফিরল। পদ্ম! চিরচেনা ডাকে পদ্মর কান্নার করুণ ধ্বনি থমকে গেল। বালিশে গুজে রাখা মুখটা হালকাভাবে উঁচু করল সে। তাহের! অক্ষির কোল ডিঙ্গিয়ে কষ্টের ধারা বহমান হতে শুরু করলো আবার। কেঁদে উঠল অন্তরাত্মা। হাত দিয়ে আঁকড়ে ধরল বালিশ। নিজেকে যথাসম্ভব সংযত করে নামল বিছানা থেকে। অশ্রু মুছল না। এটা গোপন করার কিছু নেই। তাহেরের উদ্দেশ্যে বলল, আপনি এখানে এসেছেন কেন? তাহের এক পা এগিয়ে এলো। আবারও কোমল কণ্ঠে ডাকল, পদ্ম। দুজনের মাঝে দূরত্ব অনেক। ঘরে লাইট জ্বলছে না। চারপাশের আলো প্রবেশ করে ঘর মোটামুটি উজ্জ্বল করেছে। পদ্ম স্বামীর আখিজোড়া লক্ষ্য করল। মানুষটার চোখ কি ছলছল করছে? না, করছে না। হৃদয় ভাঙনের সাথে সাথে মুখ বেঁকেও কান্না এলো পদ্মর। কিন্তু সামলে নিল নিজেকে। চোখের অশ্রু শব্দহীন বিসর্জন হচ্ছে। এমনই থাকুক। বলল, ওদিকে আপনার নতুন স্ত্রী আপনার জন্য অপেক্ষা করছে। আপনি নতুন স্ত্রী রেখে পুরনো স্ত্রীর সাথে কেন দেখা করতে এসেছেন? চলে যান। আমার সাথে দেখা করার কিছু নেই। আমি তো এখন পুরনো মূল্যহীন আপনার কাছে। চলে যান। তাহের কাছে এগিয়ে এলো। পদ্মর কুসুম কোমল মুখটি দুই হাতে আলতো করে ধরে বলল, কে বলল তুমি পুরনো মূল্যহীন আমার কাছে? পদ্ম তাহেরের হাত সরিয়ে দিয়ে বলল, মিথ্যা ভালোবাসা আমাকে আর দেখাবেন না তাহের সাহেব। আমি দেখতে চাই না আপনার এমন ভালোবাসা। তাহের ভর্ৎসনার সুরে বলল, মিথ্যা? পদ্ম মিথ্যা শব্দটার ব্যাখ্যা দিতে পারল না। কান্না ভেজা কণ্ঠে বলল, চলে যান, উনি অপেক্ষা করছেন। তাহের স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। এটা নিয়ে কথা বাড়ালো না আর। পদ্মর কাছ থেকে আবারও একই কথা ভেসে এলো, চলে যান। পদ্ম এই মুহূর্তে বুঝতে পারল না তাহেরের মৌন অবস্থা। শুধু দেখল মানুষটা ক্ষণকাল তাকিয়ে রইল তার দিকে। তারপর দৃষ্টি হতে দৃষ্টি সরিয়ে নিয়ে একটা ঢোক গিলে আবারও তাকালো। তারপর হালকা মাথা দুলিয়ে ক্ষীণ কণ্ঠে বলল, যাচ্ছি, বলে চলে গেল তাহের। সে চলে যাওয়ার পর আবারও কান্নায় ভেঙে পড়ল পদ্ম। আজ অনেক দিন পর তাহেরের সাথে কথা হয়েছে তার। এতদিনে একটা কথাও হয়নি। কান্না চলল কিছুক্ষণ। ধীরে ধীরে সে নিজেকে সামলে নিল। জল লেপটানো চোখে এগিয়ে এসে দাঁড়ালো পিছনের জানালায়। এখান থেকে বাড়ির পেছন দিকটা দেখা যায় পদ্ম পুকুরও। কয়েক মুহূর্ত পদ্ম পুকুরের দিকে অপলক তাকিয়ে থেকে দৃষ্টি দিল আকাশপানে। আকাশে উজ্জ্বল চাঁদ। আবারও তাকালো পুকুরে লাল পদ্ম। রাতটা একেবারে তার আর তাহেরের বাসর রাতের মতো মনে হচ্ছে না?
ওই পদ্মপুকুর ঘাটে কত স্মৃতি আছে তার আর তাহেরের, সুপ্ত মুখর স্মৃতি সব। অনেক কিছু মনে আছে পদ্মর, কেন যেন ভুলতে পারে না স্মৃতিগুলো। সময়টা বিয়ের প্রথম দিকের ছিল। বিয়ে হওয়ার কারণে পদ্মর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু শ্বশুর আব্বা চেয়েছিলেন পদ্মকে পড়ালেখা করাতে। তিনি একজন গৃহশিক্ষক রাখলেন পদ্মর জন্য। 1 মাস পড়েছিল সে শিক্ষকের কাছে। শিক্ষকের স্বভাব চরিত্র তেমন ভালো ছিল না, কেমনই যেন একটা দৃষ্টি ছিল তার পদ্মর উপর, যা পদ্মর একদম ভালো লাগতো না। পদ্ম ঘটনাটা একদিন তাহেরের কাছে বলল। তাহের শুনে তো খেপে গেল। পরের দিন যখন গৃহশিক্ষক পড়াতে এলো তখন তাহের বকাঝকা করে বিতাড়িত করে দিল তাকে। তাহের যে এত রাগারাগি করবে তা পদ্মর ধারণায় ছিল না। গৃহশিক্ষক তো ভাগিয়ে দিল তাহের। এখন পদ্ম পড়বে কার কাছে? একজন মহিলা গৃহশিক্ষিকার সন্ধান করা হলো, কিন্তু পাওয়া গেল না। পরে সিদ্ধান্ত হলো তাহের পড়াবে পদ্মকে। প্রস্তাবটা তাহের নিজেই রেখেছিল। সন্ধ্যার পর তার কোনো কাজ থাকে না, সুতরাং পড়াতে সমস্যা হবে না। 7টা থেকে 9টা পর্যন্ত পড়াবে। বেশ, যা কথা হলো তেমনই কাজ শুরু। রোজ সন্ধ্যা 7টায় পড়াতে বসে সে পদ্মকে। কিন্তু সমস্যা হলো পড়াতে বসলেই তার আচরণ হয়ে ওঠে রাগী শিক্ষকের মতো। কোথাও একটু ভুল হলেই রেগে যায়, বকাঝকা শুরু করে। পড়াশোনার সময় আবার একটা বেতও সাথে নিয়ে বসে, যেন আসলে সে একজন শিক্ষক এমন ভাব করে। তার এমন আচরণের জন্য পদ্ম আর তার কাছে পড়বে না বলে শুনতে পায়। সেই থেকে একটু সংযত হয় তাহের। পড়াতে বসার আগে পণ করে বসে, একদমই মাথা গরম করবে না। কিন্তু পড়াতে বসলেই ওই যে সে রাগী শিক্ষক হয়ে যায়। মাথা গরম না করে একদমই পারে না। দেখা যাবে বেত দিয়ে টেবিলে জোরে আঘাত করছে, সেই সাথে বকছে ছাত্রী রূপে থাকা নিজ স্ত্রীকে। এমনই একদিন পড়াতে বসে খুব বকাঝকা করল পদ্মকে। অঙ্ক ভুল করেছে পদ্ম। এত বকাঝকা এর আগে কখনো করেনি। যে সময় তাহার বকছিল সেই সময়ই পদ্ম রাগ করে বের হয়ে যায় ঘর থেকে। মানুষটা একটু বেশি বেশি করে সব সময়। পদ্ম ওই দিন সিদ্ধান্ত নিয়ে ফেলল আর পড়বে না তাহেরের কাছে। রাগ করে গিয়ে পদ্ম পুকুর ঘাটে বসেছিল সে। অনেকক্ষণ পর তাহের এসেছিল তাকে মানাতে। এসে পদ্মর থেকে কিছুটা দূরত্ব রেখে বসলো ঘাটের উপর। বলল, এখানে এসে বসে রয়েছ কেন? ঘরে চলো। পদ্ম তার কথা কানেও তুলল না। তাহের বুঝলো মেয়েটা তার সাথে ভালোই রাগ করেছে। আমি কি করব? আমি কি তোমার সাথে রাগারাগি করতে চাই? আমি তো পড়াতে বসে খুব সুন্দর আচরণই করতে চাই, কিন্তু আমার মাথা তো নিচ থেকে গরম হয়ে যায়। দোষটা কি এখন আমার? দোষটা তো আমার মাথার কাছে জিজ্ঞাসা করো এখন কেন সে এমন করে। এসব কথা পদ্মর মন গলাতে সক্ষম হলো না। তাহের ব্যর্থতা অনুভব করলো। আদুরে কণ্ঠে ডাকল, পদ্ম। পদ্ম অন্যদিকে মুখ ফিরিয়ে নিল একেবারে। তাহের নিকটে এগিয়ে এলো। তাহের আসতে পদ্ম ওদিকে সরে বসল। তাহের এবার কঠিন গলায় বলল, কি ব্যাপার? ওদিকে সরে যাচ্ছ কেন তুমি? পদ্ম উত্তর দিল না। তাহের আবারও কাছে এগিয়ে এসে বসল। পদ্ম দূরে সরে গেল আবার। তাহের রাগ অনুভব করে বলল, বাচ্চা মেয়ে বিয়ে করলে এই এক সমস্যা। এদের রাগ আসমান ছোঁয়া হয়। এখন কি বাচ্চাদের মতো করে বোঝাতে হবে তোমাকে যে সোনামণি রাগ করো না? তাহেরের এই কথাটা একটু বেশি গায়ে লাগলো পদ্মর। তাহেরের দিকে তাকিয়ে বলল, আপনি এমন কেন? তার একটু হোঁচট খেল। কেমন আমি? আপনার কাছে পড়ব না আমি। তাহেরের সম্মানে আঘাত লাগলো। বলল, কেন পড়বে না? কি খুঁত আছে আমার মাঝে? আমি কি একজন শিক্ষক হিসেবে অযোগ্য? অযোগ্য কিনা জানি না, তবে যোগ্য নন। আমি পড়ব না। আপনি একজন শিক্ষিকা খোঁজার ব্যবস্থা করুন। ব্যবস্থা কি মুখের কথা? জানোই তো, এর আগে শত খুঁজেও পাইনি। খুঁজে না পেলে নেই। তারপরও আমি আপনার কাছে পড়ব না। তুমি কি মূর্খ থাকতে চাও? আপনার কাছে পড়ার থেকে মূর্খ থাকাও ভালো। সম্মানে লাগা আঘাতটা এবার নিজের বিস্তৃতি ঘটালো। তাহের বলে উঠল, বেয়াদব মেয়ে, স্বামীর মুখের উপর কথা বলছি। পদ্ম কিছু বলল না। তাহের আবারও কাছে এগিয়ে এলেই পদ্ম দূরে সরে যাচ্ছিল। তাহের অমনি ওর এক হাত ধরে টান দিয়ে কাছে এনে ফেলল। কোথা যাচ্ছ? কোথা যাচ্ছ? সাথে সাথে থাকো। এখানে জিনের অভাব নেই। রাত হলেই হাজার কয়েক জিন ঘুরে বেড়ায় এখানে। সুন্দরী কোনো মেয়ে বসে আছে দেখলেই একেবারে তুলে নিয়ে যাবে। পদ্মর মনে হঠাৎ একটু ভয় ঢুকে পড়ল। গলা নিচু করে বলল, এখানে জিন আছে? আর তুমি জিনের সর্দারের কাছে বসে আছো এখন। পদ্মর মনে ভয় কামড় দিল। মানে?
তাহের পদ্মর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমি একটা জিন পদ্ম, তোমার স্বামী না। তোমার স্বামী তো ঘরে, আমি হলাম একটা বদ জিন। পদ্মর চোখের তারায় ভয় ছেয়ে গেল। ভয়ার্ত চোখ জোড়া মেলে একবার তাকালো তাহেরের দিকে। মনে প্রশ্ন জাগলো, এটা আসলে তার স্বামী তো? প্রশ্নটা মনে জাগতে পদ্ম লাফ দিয়ে উঠে দাঁড়ালো। এক মুহূর্তও না দাঁড়িয়ে দৌড়ে চলে এলো বাড়ির ভেতর। আস্তে আস্তে পেছনে শুনতে পেয়েছিল, আরে আমি তোমার স্বামী, জিন নই। তাহেরের এই কথাটা মনে পড়তে হেসে উঠল পদ্ম। চোখের পানি শুকিয়ে গিয়েছিল, আবারও ভিজে উঠল চোখ। ঝরেও পড়ল টুপ করে। আসলে মানুষটার ভালোবাসা মিথ্যা ছিল না, মানুষটা পরিবর্তন হয়ে গেছে এখন, সাথে ভালোবাসাও। আকাশের দিকে তাকালো পদ্ম। আজ তার ইচ্ছা হচ্ছে ওই আকাশের সাথে মিলিয়ে যেতে। কিভাবে মিলিয়ে যাওয়া যায় আকাশের সাথে? পদ্ম চোখের জল মুছে নিয়ে সরে এলো জানালার কাছ থেকে। এসে আলমারি খুলল। আলমারি খুঁজে পদ্মরঙা শাড়িটা বের করলো। শাড়িটার গায়ে যেন লাল পদ্মরই রং, সাদা লাল গোলাপির সংমিশ্রণ। শাড়িটা তাহের দিয়েছিল বছর খানেক আগে। দেওয়ার আগে বলেছিল, পদ্মর জন্য পদ্ম শাড়ি নিয়ে এসেছি। কথাটা শুনে অবাক হয়েছিল পদ্ম, কিন্তু তাহের যখন শাড়িটা দেখালো তখন তার নিজেরই মনে হলো আসলেই যেন এটা একটা পদ্ম শাড়ি। আজই পদ্ম শাড়িটা পরবে। পদ্ম পরনের কাপড় পাল্টে শাড়িটা পরল। আয়নার সামনে এসে বসলো। তারপর মুখে পাউডার মাখলো, চোখে কাজল দিল, ঠোঁটে লিপস্টিক, হাতে পড়লো গোলাপি রঙের চুড়ি। সাজলো সে। সাজতে সাজতে নিজের ভবিষ্যৎ সম্পর্কে ভাবছিল। তাহের তো তাকে আর আগের মতো ভালোবাসে না। মানুষ বুঝ দিতে দিতে মানুষটাকে তার কাছ থেকে অনেক দূর করে দিয়েছে। যাও একটু ভালোবাসা আছে মনে, তাও নিঃশেষ হয়ে যাবে। কদিন থাকবে তাহেরের মনে তার জন্য এই ঠুনকো ভালোবাসা? বড় জোর কিছুদিন, এর বেশি নয়। একটা বাচ্চা হলে তো তাহের ভুলেই যাবে সে কে। পদ্ম নামের মেয়েটাকে একদমই চিনতে পারবে না তখন। হয়তো বলা যেতে পারে তাহের তাকে ভুলবে না, ভালোবাসবে। কিন্তু আসলে বাস্তবতা এমন নয়। বাস্তবতা হলো সে ধীরে ধীরে তাহেরের মন থেকে খসে পড়বে। বাস্তবতা খুব কঠিন জিনিস। পদ্ম ইতোমধ্যে উপলব্ধি করতে শিখেছে এটা। সে হাতের চুড়িগুলো নাড়িয়ে মৃদু ঝুনঝুন একটা শব্দ করতে করতে বলল, আপনি ভালোবাসেন না আমায়? আপনি ভালোবাসেন না তাহের? পদ্ম ঘর ছেড়ে বের হলো। আজ অনেক শখ করে সেজেছে সে। মাথায় টিকলি দিতেও ভুলেনি। পায়েও খুব যত্ন করে আলতা পরেছে। আলতাটা 5-6 মাস আগে কিনেছিল, দেওয়া হয়নি, আজ দিল। খুব যত্ন সহকারে দিয়েছে। পদ্ম পুকুর ঘাটে এসে থামল সে। জ্যোৎস্না আলোয় কি অপূর্ব লাগছে পুকুরটা। ইচ্ছা করছে পদ্ম ফুলের মতো তারও জলে ভাসতে। সাঁতার জানে না বলে কখনো নামা হয়নি পুকুরে। তাহের অনেকবার বলেছিল সাঁতার শেখাবে, কিন্তু পদ্ম সাহস পায়নি পানিতে নামতে। ছোটবেলা থেকেই তার পানিতে নামতে ভয় হয়। পদ্ম আশেপাশে তাকিয়ে রাতের প্রকৃতিকে দু চোখ ভরে দেখল। প্রকৃতি আজকে এত সুন্দর লাগছে কেন? খুব সুন্দর না এই প্রকৃতি? এত গভীরভাবে তো এর আগে কখনো প্রকৃতি দেখা হয়নি। আজ দেখল, কিন্তু এই দেখায় তেষ্টা মিটল না। পদ্ম পিছন ফিরে বাড়ির দিকে তাকালো। বাড়ির মানুষগুলো কি করছে এখন? না, সকলকে নিয়ে তার মাথা ব্যথা নয় আসলে। তার ভাবনায় তো শুধু তাহের। সে তীব্র অভিমান জড়ানো কণ্ঠে বলল, দ্বিতীয় বিয়ে করেছেন তাহের সাহেব। আপনি তো ভুলে যাবেন আমায়, একদম ভুলে যাবেন। আমার মুখটা দেখতেও এক সময় খুব বিরক্ত লাগবে আপনার। কি লাগবে না? আমি জানি তো লাগবে। আপনি কিন্তু আমাকে ভালোবাসেননি। না, ভুল বললাম, অস্বীকার করব না। আপনি আমাকে ভালোবেসেছেন, কিন্তু এখন বাসেন না। যদি ভালোবাসতেন তাহলে দ্বিতীয় বিয়ে তো করতেন না। করতেন? কিছুতেই করতে পারতেন না। যদি এখন ভালো নাই বাসেন তাহলে আগে অত কেন ভালোবাসা দেখিয়েছিলেন? অত ভালোবাসা দেখানো উচিত হয়নি আপনার। খুব কষ্ট পেলাম আপনার আচরণে। যে মানুষটা ভালোবাসতে শেখায় সেই মানুষটা যখন কষ্ট পাওয়াও শেখায় তখন সেটা খুব কষ্টের হয়। এই কষ্টের গভীরতা অনেক পরিমাপ করা যায় না। এই কষ্ট সহ্য করার ক্ষমতা আমার নেই। আপনার দেওয়া কষ্ট আমি হজম করতে পারলাম না, ক্ষমা করবেন। আপনাকে খুব ভালোবাসি আমি, খুব। আর ভালোবাসি বলেই তো আপনার মনে অন্য নারীর জন্য ভালোবাসা একদম মানতে পারবো না। আমার খুব হিংসা হবে। এতটা হিংসা আমি কাউকে করতে চাই না। ওই মেয়েটারও তো আপনার কাছ থেকে ভালোবাসা প্রাপ্য। এটা তার ন্যায্য পাওনা।
ন্যায্য কোনো কিছুতে হিংসা ব্যাপারটা একদম বেমানান, একদম। আমি শুধু বলবো, আপনি এখন ভালোবাসেন না আমায়, ভবিষ্যতেও বাসবেন না, কিন্তু আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাকে ভালোবাসব। পদ্ম নিষ্পলক তাকিয়ে রইল অনেকক্ষণ বাড়িটার দিকে, তারপর চোখ ফিরিয়ে আনলো। এক ধাপ করে সিঁড়ি অতিক্রম করে নামতে লাগলো। একসময় পানির নিচে চলে যাওয়া সিঁড়িতেও পদচারণ ফেলল সে। কি শীতল পানির স্পর্শ, আবার অনেক শান্তিময়। দিনের আলো ফুটতে শুরু করেছে। পূবের আকাশে সূর্য আগমনী লাল বার্তা আভা। পাখি ডাকছে, শীত শীত সমীরণ বইছে। অনেকের সালাত আদায় করা শেষ, অনেকে হয়তো আলসেমি করে এখনও বিছানায় পড়ে আছে ঘুমন্ত অবস্থায়। ফিরোজা বেগমের বোন শেফালি বেগম পুকুর থেকে পানি নেওয়ার জন্য বাড়ির পেছনের পুকুরে এলেন। তার হাতে বালতি, সিঁড়ি ভেঙে নামছিলেন। হঠাৎই চোখ পড়ল পুকুরের ওই প্রান্তে। যে দৃশ্য দেখলেন তাতে তার হাত পা ঠান্ডা হয়ে কাঁপন ধরল সারা শরীরে। হাতের বালতি পড়ে গেল। দু চোখে আতঙ্ক, গলায় গগন বিদারী চিৎকার করলেন, আল্লাহ গো! শেফালি বেগম ভারসাম্য হারিয়ে পড়ে গেলেন সিঁড়িতে। ওনার চিৎকারের শব্দ এত জোরে ছিল যে বাড়ির সকলের কর্ণকুহরে সেই চিৎকারের শব্দ প্রবেশ করল। এমনকি যারা ঘুমিয়েছিল তাদেরও ঘুম ভাঙল। ভোরের নিস্তব্ধ পরিবেশের মাঝে পরপর কয়েকটা দরজা খোলার শব্দ হলো, সেই সাথে কয়েকজনের উৎকণ্ঠা গলার স্বর। সবাই চিৎকার অনুসরণ করে পুকুর ঘাটে আসছে। সবার প্রথমে দৌড়ে এলেন তাহেরের ভাই, এরপরে উপস্থিত হলেন ফিরোজা বেগম। তাহেরও ব্যস্ত হয়ে ছুটে এসে উপস্থিত হতে পারল তৃতীয় স্থানে। ধীরে ধীরে সবাই উপস্থিত হলো পুকুর পাড়ে। সকলের দৃষ্টি পুকুরের জলে। ভয়ে থমথম মুখ সকলের, চোখেও এত ভয় যেন কোটর ছেড়ে বেরিয়ে আসবে। তাহেরের হৃদয়ে ধারালো কিছুর আঘাত লাগলো। নিঃশ্বাস বন্ধ হয়ে এলো তার। হাঁসফাঁস অনুভব হতে লাগলো। মনে মনে একটা শব্দে প্রতিধ্বনিত হলো শুধু, না। পুকুরের লাল পদ্মর মাঝে আজ অন্যরকম একটা পদ্ম ফুটে আছে। ওই পদ্ম তাহেরের সবচেয়ে দামি। এই মুহূর্তে এসে তার সংশয়ে পড়তে হলো, ওই দামি পদ্মর থেকে কি একটা সন্তান বেশি মূল্যবান ছিল তার কাছে? তাহেরের হৃদয় ভাঙতে লাগলো। জলে ভেসে আছে তার পদ্ম। স্থির চক্ষু জোড়া জলে পরিপূর্ণ হয়ে উঠল। কণ্ঠ ক্ষীণভাবে ডেকে উঠল, পদ্ম।